এই কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। যদি আপনি এটি ইউটিউব, ফেসবুক বা আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটি ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায় বা ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকটি ভিডিওর লাইক করুন। এর পাশাপাশি আপনার আত্মীয় বা বন্ধু স্বজনদেরকে আমাদের অজানা তথ্যের ভিডিও এবং কবিতার ভিডিও প্রতিটি শেয়ার করে দিবেন, অর্থাৎ আপনার বন্ধুবান্ধবদেরকে আমাদের অজানা তথ্যের ভিডিও এবং কবিতার ভিডিওগুলির জানার সুযোগ করে দিবেন। এর পাশাপাশি কমেন্ট বক্সে আপনি আপনার মতামত, আগামী দিনে কী ধরনের কবিতার ভিডিও আমাদের বানানো উচিত বা আপনি কী ধরনের অজানা তথ্যের ভিডিও আমাদের কাছ থেকে জানতে চান, তা আমাদের প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেকটি কমেন্টই পড়া হয়, তাই প্লিজ সংকুচিত মত না করে প্রত্যেকটি কমেন্ট করুন। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধন্যবাদ। বন্দে মাতরম। কবিতা আলোর কবি, কবি জয়দীপ দত্ত। কবিতার নাম এবং কবির নাম তো জানা হয়ে গেল, এখন আমরা জেনে নেব কবি তথা জয়দীপ দত্ত এই কবিতাটি লেখার পেছনের সংক্ষিপ্ত ইতিহাস। অর্থাৎ এই জয়দীপ দত্ত এই কবিতাটি লিখেছেন কিসের ভিত্তি করে, বা দর্শকদের এই কবিতার দ্বারা কি জানাতে চাইছে এই কবিতার বিষয় ভিত্তিক করে। অর্থাৎ আমরা জেনে নেব এই কবিতার বিষয় সংক্ষেপ, অর্থাৎ এই কবিতার ভিডিওর পোস্টারের সম্পর্কে। চলুন যাওয়া যাক আমাদের এই কবিতার ভিডিওর পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টার অর্থাৎ প্রথম পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দত্ত বলতে চেয়েছে বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক বৃহৎ পরিমাণের লেখক, সাহিত্যের এক মহান কর্মকাণ্ডের জাদুকর। তিনি তার লেখার দ্বারা এবং তার অগুণতিক বাণীর দ্বারা আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের সাহিত্যিকদের মনকে জয় করেছেন এবং সাহিত্যিক নিয়ে যারা চর্চা করেন তাদের মনকে এক উদারপূর্ণ এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি হিসাবে তিনি চিহ্নিত পেয়েছেন। এর পাশাপাশি তিনি যে বড় পরিমাণের লেখক, এই জন্মদিন অর্থাৎ 25শে বৈশাখ, যার ইংরাজির 9 মে এই 2026 সালে পড়েছে শনিবার, তাই এই দিনটি অর্থাৎ 25শে বৈশাখ দিনটি আমাদের কাছে খুবই মাহাত্ম্য এবং খুবই বিশেষযোগ্য দিন। এই দিনটি কবিগুরুর জন্মদিন শুধু হিসাবে পালিত নয়, তার রবীন্দ্র জয়ন্তী নামে রবীন্দ্র সংস্কৃতি সম্পর্কে, রবীন্দ্র নৃত্য সম্পর্কে সমস্ত কিছুই আমাদের এই দিনটার মধ্যে সংকলিত বা অভিগণিত হয়েছে। তাই কবি যেমন তিনি সাহিত্যে লিখতেও ভালোবাসতেন, ঠিক তেমনি তার আঁকা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখো, ওই আঁকাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা। এই আঁকা অর্থাৎ চিত্রশিল্প দ্বারা মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি এই চিত্রটি এঁকে চিরদিনের জন্য ভারতবর্ষ থেকে বিদায় নিয়েছেন। ওই বিদায়ের কথা এখন নাই বললাম, আমরা বলবো সেই বৃহৎ মানের কবি সংস্কৃতি অর্থাৎ কবি সাহিত্য থেকে সেই ছোট বড় সমস্ত মিলিয়ে তার কথা, তার বাণী এক বৃহৎ আকারে ধারণ করেছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনের কুঠিরে। এর পাশাপাশি কবির শেষ কাল পর্যন্ত তিনি প্রকৃতি সম্পর্কে তার প্রত্যেকটি কবিতায় প্রকৃতির এক রূপক ধারা, প্রকৃতির সেই প্রাণবন্ত লেখা তাকে ফুটিয়ে তুলেছে তার লেখার মাহাত্ম্য, লেখার সংস্কৃতি, লেখার গুণাবলী থেকে। এছাড়াও কবি যেমন তার প্রকৃতি সম্পর্কে লিখতেন, সেই লেখা দিনরাত্রি ক্রমাগত বা ক্রমান্বতভাবে দিন রাতের পর রাত্রি লিখেই চলেছেন। সেই লেখার প্রতি অনুগ্রাহীত হয়ে গভীরটাকে জানতে চাইছেন কবি, অর্থাৎ তার কবিতা এইরকমই তাকে ইঙ্গিত দেয়। অর্থাৎ কবি যে শুধু কবিগুরু সেই আখ্যাটা দেওয়ার পিছনে, যেমন মহাত্মা গান্ধী এই আখ্যাটি দিয়েছিলেন, তিনি ভেবে চিন্তে এই আখ্যাটি দেওয়ার পিছনেও অনেক ইতিহাস রয়েছে। তার সাহিত্যের পিছন দিকে নয়, তার বাইরেও তার চিত্র স্বল্পা অর্থাৎ গুণা এবং বাণীর দ্বারাও তিনি ভারতবর্ষের মাটিকে জয় করেছিল। এটাই বলা হয়েছে প্রথম পোস্টার অর্থাৎ ফার্স্ট পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টার অর্থাৎ দ্বিতীয় পোস্টারের মাধ্যমে কবি তথা জয়দত্ত জানাতে চাই যে বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক বৃহৎ মানের কবিতা লেখা এবং তার
সাহিত্য যোগ্যতা, সাহিত্য কর্মকাণ্ড, এছাড়াও চিত্রসেরা, চিত্র কর্মকাণ্ড, এর পাশাপাশি তিনি অনেক পুরস্কার জয়ীও ছিলেন। তিনি নাইট উপাধি ত্যাগ করে দেন ওই 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগেই। তিনি যে মৃত্যুবরণ করেছিলেন সেটি ভারতের মানুষের চোখে এক উজ্জ্বল জ্যোতিষ্ককে হারানোর কম নয়। কিন্তু আমরা এখন জন্মদিনের সম্পর্কে কথা বলছি, তাই ওই অশুভ সময়কে আমরা উল্লেখিত নাই করলাম। তৃতীয় এবং চতুর্থ পোস্টারে এখন কবি লিখছেন যে বিশ্বজোড়া নাম তার, অর্থাৎ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত, শুধুমাত্র ভারতবর্ষে নয়, পুরো বিশ্ব জগতে, পৃথিবীর জগতে তার নাম ছড়িয়ে গিয়েছে তার সাহিত্য কর্মকাণ্ডের জোরে। এছাড়াও তার গর্বে ভারতবাসীর যেমন মন উদারতায় ভরপুর হয়, কিন্তু রবীন্দ্রনাথের মন কি সেই সময় ভারতবাসীরা ঠিক কাজ করেছিল? সেই বিষয়ে যদি পক্ষপাতী হই তাহলে ভারত মানুষেরাও সব দিকে সমান নয়। সাহিত্য কর্মকাণ্ডে তিনি অনেক মধুর গান, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত লিখে রচনা করেছেন। সেই রবীন্দ্রসঙ্গীত ভারতের প্রত্যেকটি মানুষের নিত্য সঙ্গীতে বেজে ওঠে ক্ষণক্ষণে। রক্তের সেই রবীন্দ্রসঙ্গীত আমাদের ভারতবর্ষের মনের কুঠিরে ব্যথা যন্ত্রণাশীল হয়ে রয়েছে। সেই লেখা গান রবীন্দ্রনাথ ঠাকুর গর্ব আর সম্মান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে এই রবীন্দ্রসঙ্গীত, তার এই ভরপুরন্ত সঙ্গীতের মরয়ঞ্চ কবিতার দ্বারা যে গান তৈরি হয়, সেই গান প্রথম কবি রবীন্দ্রনাথ ঠাকুরই তার দৃষ্টান্ত শক্তিতে সাহিত্য চর্চার দ্বারা প্রথম উল্লেখিত করেন। এবং তিনি তার পুরো ভারতবর্ষে নয়, তার দেশের বাইরেও নয়, তার অগণিত ব্যক্তিত্ব সাহিত্য চর্চায় তিনি মক্ত হলেও তিনি কোনোদিন বাড়ির বাইরে বেড়াতে পারেননি। তিনি কোনোদিন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি। তিনি এতই বড় মানুষ যে তিনি অন্য কোনো সময়কে ব্যতিগ্রস্ত করতে পারেননি, অর্থাৎ তাকে করতে দেওয়া হয়নি। কিন্তু তার বাইরেও সেই বদ্ধ চেরা কুঠিরে, চেরা জেলের মধ্যেও, সেই বদ্ধ কারাদণ্ডের মধ্যেও তিনি রেখেও তিনি তার কবিতা আমাদের ভারতবাসীকে উৎসর্গ করে দিয়ে গেছেন। সেই উৎসর্গ আমরা চিরস্মরণে মনে রাখব। এটাই বলা হয়েছে তৃতীয় এবং চতুর্থ স্তম্ভের কবিতার দ্বারা, অর্থাৎ এটাই কবি সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবিতায় তুলে ধরেছেন। কবিতার ভিডিওটিকে আর দীর্ঘ না করে আমরা সরাসরি চলে যাব আজকের কবিতা আরোর কবি ওই কবিতার পাতায়। চলুন যাওয়া যাক আজকের কবিতার পাতায়। কবিতা আরোর কবি, কবি জয়দীপ দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুর কবি বড়, লিখতেন মধুর গান, ছোট বড় সবাই মিলে শুনি তারই বান। গাছের ছায়া, নদীর জল সবই তার সাথী, প্রকৃতিকে ভালোবেসে লিখতেন দিনও রাতি। বিশ্বজোড়া নাম তার, গর্ব সবার মনে, বাংলা ভাষা মধুর করে রেখে গেছেন তিনি। আজও আমরা মনে রাখি তার লেখা গান। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব আর সম্মান। Please like and subscribe.